নমস্কার, শুভ সন্ধ্যা বলা যাবে না, কারণ এখন শুভরাত্রি। এই শুভরাত্রি বললে তো শেষ হয়ে গেল। এখন বাজে হচ্ছে রাত 3:13 হবে, 3:15 ধরে নিচ্ছি। ডেভিলস আওয়ার যখন, তখন আজকে অন্য কোনো গল্প আর কি করে হবে না, ভূতের গল্প হবে। এবং কারণ বাইরে বৃষ্টি পড়ছে, কারেন্ট চলে গেছে। আমরা এমনি বসলাম আড্ডা মারতে, আমরা সিনেমা দেখছিলাম। হ্যাঁ, বল্লভপুরের কথা। সেটাও কিন্তু ভূত নিয়ে মজার ভূত। যাই হোক, তো ভূত কিন্তু অনেক রকম আছে, ঠিক। সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা হবে। তো তুমি ভূত দেখেছো? হ্যাঁ, যদি আমাকে কেউ এই প্রশ্নটা করে, তার এই উত্তরটা আমি দিতে বাধ্য। কেননা যখন আমি খুবই ছোট, 6-7 বছর হবে, ঠিক আমারও ততটা ভালো মেমোরিটা অতটা নেই, কিন্তু ঠিক 6-7 বছরের মধ্যে আমি কিন্তু নিজের দাদুকে হারাই। তিনি ক্যান্সারে মারা যান, আর আমি নিজের দাদুকে নিজের জগৎ মনে করতাম। তার কাছেই আমি মানুষ হয়েছি, সেই আমাকে হাতে খুঁড়িটা পুড়িয়ে দিয়েছে। ব্যাপারটা কি ছিল যে খুব একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আমার জন্য এটা, যখন আমাকে প্রথম নিয়ে যাওয়া হয়। বিকজ তার 1 মাস ধরেই আমার দাদু ভুগছিল আর কি ক্যান্সারের জন্য। তো যেই অঙ্কোলজি ওয়ার্ডটা যখন আমি ঢুকি, সেই 6 বছরের আমি কিছু জানি না এসব, জাস্ট জানি যে দাদু এখানে রুগ্ন অবস্থাতে রয়েছে। সেখানে আমাকে যখন প্রথম নিয়ে যাওয়া হয়, একটা অদ্ভুত একটা অমেনাস ফিলিং, যখন আমি বুঝতে পারছি যে হয়তো বা আমি এই লোকটাকে এখন হারাতে চলেছি, কিংবা হারিয়ে ফেলবো। তখন একটা আমি ছায়া দেখতে পেয়েছিলাম। এই জিনিসটা আমি নিজের মাকেও বলেছিলাম, কিন্তু মা তখন স্বাভাবিকভাবেই অন্য একটা স্টেট অফ মাইন্ডে ছিল। তাতে আমি এখন আমি বুঝতে পারি, বাট এটা একটা খুব প্রমিনেন্ট আমার এক্সপিরিয়েন্স। বিকজ আমি দেখতে পাচ্ছিলাম যেটা আর কেউ দেখতে পায়, যেটা আর কেউ এক্সপিরিয়েন্স করেনি তখন। যে আমি দেখেছিলাম আমার দাদুর সেই বেডের ঠিক সামনে, ঠিক সামনেও বলবো না, পেছন দিকে একটা বড় একটা ছায়া, সেই একটা কালো অদ্ভুত একটা ছায়া, যেটাকে আমি এখনও কখনো স্বপ্নতে দেখি। সেই দৃশ্যটা তাকে আমি আজ পর্যন্ত এক্সপ্লেন করতে পারলাম না, নিজেকেই কোনোদিন আমি ভেবে উঠতে পারলাম না যে এটা কী জিনিস ছিল, কী একটা ব্যাপার। এবার তোদের কিছু একটা বল, তোদেরও কি এমন কোনো? তাহলে সবাই বুঝতেই পারছো এতক্ষণে যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের টপিক হচ্ছে ভূত। সোজা গোদা বাংলায় যদি জেনারেলাইজ করা যায়, তাহলে ভূত। তুই তো ঈশ্বর বিশ্বাস করিস না? আমি ঈশ্বর বিশ্বাস করি। তাহলে ভূতে বিশ্বাস করিস? ভূতেও আমি বিশ্বাস করি না। কেন? এবার না আমি তোকে বলি। সেটা হচ্ছে যে আমার ঈশ্বরের যেটা আমি বিশ্বাসী নই, বা ভূতেও যে বিশ্বাসী নই, সেটার একটা প্রপার ফর্ম আছে, বেশ, যেটাকে আস্তিক নাস্তিকের পর্যায়ে ফেলা যায় না। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা মানি না, বা আমার যেটার সঙ্গে প্রচণ্ড বিরোধ, সেই জিনিসটা হচ্ছে আচার। আচ্ছা, না, ভূতেদের ক্ষেত্রে আমি বলবো যে যদি খুব সহজ কথায় আমাদের ভূতেদের বোঝাতে হয়, সেক্ষেত্রে ভূতেদের ক্ষেত্রে আচার জিনিসটা ঠিক খাটে। এবার দাদা যেটা বললো যে একটা ছায়া দেখতে পেয়েছিল, তো এবার আমি এখানে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি নিজে ভীষণভাবে হরর উপন্যাস বলুন কিংবা হরর সিনেমা যদি বলা হয়, আমি এসবের ভীষণ বড় ভক্ত। আমার দেখতে খুব ভাল লাগে, পড়তে ভাল লাগে। আমি উপন্যাস পড়ি, গল্প পড়ি, হরর গল্প পড়ি, ভয়ের গল্প আমার পড়তে ভালো লাগে, এবং সেই থেকে ভালো লাগা থেকে আমি নিজেও লিখি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, প্রমোশন করছি
প্রমোশন করছি। আমার নিজের লেখা একটা হরর উপন্যাস এবারে সেপ্টেম্বর মাসে বেরোতে চলেছে। আপনারা সবাই চেষ্টা করবেন সেটা একবার পড়ার, তাহলে আমাদের খুব ভালো লাগবে। উপন্যাসটার নাম হচ্ছে বাস্তেতের নোক। এখন এইটুকুই থাক যে নামটা বাস্তেতের নোক, এবং সেইটা আর সেটা বাকিটা একটা সাসপেন্স রইলো। না সেটা তো রইলো, আর তার সাথে আর একটা জিনিসও আসছে, আমাদের বুড়ো সাধুতেই আসছে। সেটা হচ্ছে যে বাংলায় এরকম কাজ আগে কখনো হয়নি, খুব সম্ভবত হয়নি। সেটা হচ্ছে যে ওর যে উপন্যাসটা বাস্তেতের নোক, তার একটা ভিডিও ট্রেলার আমরা তৈরি করছি, চলছে, ইন প্রসেস, কাজ চলছে সেটা। তো সেটা আসবে, সেটা বই বেরোনোর আগে সেটা আসবে, আপনারা সবাই দেখতে পাবেন। তো যাই হোক, তো সেই মানে পড়া, দেখা, গল্প শোনা এবং নিজে লেখার জন্যে আমাকে একটু এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হয়, যার জন্য আমার এই কিছু কিছু বিষয়, এই ভৌতিক বিষয়ে সম্পর্কে আমার একটু ধারণা তৈরি হয়েছে। সেই ধারণার জোরেই বলছি যে এই যে ছায়া আমরা দেখতে পাই, অনেক সময় আমরা ছায়াকে অনেক সময় ভুল করি, বেশিরভাগ সময়তেই ভুল করি, কিন্তু সব সময় সেটা ভুল হয় না। তো এই যে তুমি বললে না যে একটা ছায়া দেখতে পাচ্ছি বা পেয়েছি, অনেক সময় দেখেছি, আমরা সেইটাকে আক্ষরিক অর্থে ভূত বলতে পারি। ভূত কথাটার অর্থ হচ্ছে অতীত, ভূত কথাটার মানেই হচ্ছে অতীত। তো যে অতীত হয়ে গেছে, একটা মানুষ ধরুন সেই পৃথিবীতে বসবাস করত, সে অতীত হয়ে গেছে যখন, তখন তাকে আমরা ভূত বলবো। এর বাইরে ভূতের আর কোনো ডেফিনিশন নেই। এবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে সমস্ত রকম অলৌকিক জিনিসপত্রকে, সমস্ত রকম অলৌকিক প্রেজেন্স বলবো, কিংবা যা কিছু আমাদের এনার্জি বলবো, কিংবা আমাদের চারপাশে যা কিছু আমরা দেখছি কিংবা হয়তো দেখছি না কিন্তু আছে, হ্যাঁ, তো সেই সমস্ত কিছুকে আমরা এক কথায় ভূত বলে জেনারেলাইজ করে দিচ্ছি। যেমন আমারই এই কাহিনীটার মধ্যে আমি যখন ওই অনকোলজি ওয়ার্ডের মধ্যে প্রথম যাই, আমি কিন্তু তখন ওই ছায়াকে দেখিনি, আমার ওই জাস্ট একটা ফিলিং ছিল, ওই একটা এনার্জি, যে মানে একটা ভাইব, যেটাকে আজকাল মানে খুব চলিত মানে একটা কথা, সেই একটা ডিপ অমিনাস ভাইব। এই যে আমাদের এখন মানে কথার শুরু ছিল ডেভিলস আওয়ার, মানে একটা খুবই জেনারেলাইজড একটা অমিনাস ফিলিং, খুবই মানে মানে একটা কী বলবো, পপুলার মুভি যদি আমি একটা নাম ধরে বলি, কনজারিং, আপনারা সবাই দেখেইছেন হবে। কনজারিংয়ের মধ্যেও এই কনসেপ্টটাকে নিয়ে খুব বেশি মানে ভেবে মানে এটাকে খাটানো হয়েছে। এই যে 3টের সময়, এই যে পার্টিকুলার একটা সময় যেখানে আপনি মানে ওই প্রতিটা মানে একটা অমেনাস ফিলিং বলতে পারেন, কিংবা মানে সেই একটা মনে হয় যে না এটা ঠিক কিছু একটা মানে আনএক্সপ্লেনেবল একটা ভয় আমাদের ভিতরে। কেননা মানে প্রথম মানে যদি কেউ বলবে আমাকে যে সব থেকে বড় কি একটা ইমোশন যেটা মানে মানুষ মাত্র সব সময় খাটে, সেটা হচ্ছে ভয়। হ্যাঁ, এবং আমি একটা কথা এখানে ছোট্ট করে বলে রাখি ভূতের প্রসঙ্গে আসার আগে, সেটা হচ্ছে যে এই যে তুমি বললে না যে ডেভিলস আর 3টের সময়টা, এই সময়টা কিন্তু বহুলভাবে লিটারেচারে ব্যবহার করা হয়েছে, জানিস? তুই জানবি হয়তো, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই জিনিসটা খুব মানতেন এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন জুলিয়াস সিজার নাটকে। তো সেটা পরের কথা, আমি একটা জাস্ট একটা ফুটনোট দিয়ে রাখলাম। যেটা মানে বলতে চাইছি সেটা হচ্ছে যে ভূত কথাটার ব্যাপ্তি অনেকটা, কিন্তু এই ভূতের মধ্যে আবার অনেক ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, তো সেই ক্লাসিফিকেশন কীরকম, আমরা ভূত বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটা ছায়া। সেটা ছায়াটা সবসময় যে মানে আলো পড়লে দেওয়ালে দেখা যায় সেই ছায়া তা নয়। একটা মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন তার অস্তিত্বের একটা ছায়া কিন্তু এই পৃথিবীর ওপর থেকে যায়, অন্তত কিছু সময়ের জন্য থেকে যায়। তো সেই ছায়াটাকে আমরা ভূত বলছি। এখানে একটা কথা বলতে হয়, খুব ছোট্ট করে বলে রাখছি, বিশাল বড় কনসেপ্ট এটা, কিন্তু খুব ছোট্ট করে বলে রাখছি। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা জীবের, আপনি যাই দেখবেন, কুকুর, বেড়াল, আমাদের মধ্যে মানুষদের মধ্যে সবারই তো শরীর আছে, আমাদের সবারই শরীর আছে। সেই শরীরটাকে, যে শরীরটাকে আমরা টাচ করতে পারছি, ট্যাঞ্জিবল শরীর, তো সেই শরীরটাকে আমরা বলছি স্থূল শরীর। এর পরে আমাদের মতোই দেখতে, কিন্তু তাকে আমরা ছুঁতে পারি না, সেরকম একটা শরীর আছে। সেই শরীরটার নাম হচ্ছে
সূক্ষ্ম শরীর, অথবা যদি ইংরেজিতে বলি অ্যাস্ট্রাল ফর্ম, অ্যাস্ট্রাল বডি। আরও একটা শরীর আছে, সেটা আমাদের কনসিয়াসনেসের বাউন্ডারির বাইরে থাকে, সেটা আমাদের চেতনার বাইরে থাকে, সেটাকে বলা হয় কারণ শরীর, সেটা নিয়ে আলোচনায় যাব না। কিন্তু এই স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর, কিংবা যেটাকে আমরা অ্যাস্ট্রাল বডি বলছি, এই অ্যাস্ট্রাল বডিটা মানুষের বডির সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? মানে আমরা যতক্ষণ বেঁচে থাকি বা আমরা যতক্ষণ সজ্ঞানে থাকি, ততক্ষণ এই অ্যাস্ট্রাল বডিটা আমাদের শরীরের সাথে কানেক্টেড থাকে, আমরা সেটার প্রেজেন্সটাকে অতটা ভালোভাবে ফিল করতে পারি। হ্যাঁ, এবার সেই অ্যাস্ট্রাল বডিরও বিভিন্ন কাজকর্ম আছে, তার নিজের কিছু ফাংশন আছে। যেটা বক্তব্য সেটা হচ্ছে, যখন মানুষ মারা যায় তখন মানুষের এই স্থূল শরীরটা মারা যায়, তো আমরা বলি আত্মা নির্গত হয়েছে, বেরিয়ে গেছে শরীর ছেড়ে। হ্যাঁ, আত্মা বেরিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা বেরিয়ে যায়, সেটা হচ্ছে আমাদেরই মতো দেখতে, আমাদেরই মতো চিন্তা ভাবনা করে, আমরা যেটাকে ভালোবাসি সেটাকে ভালোবাসে, আমরা যেটা দেখে ঘৃণা করি সেটাকে ঘৃণা করে, ঠিক আমাদেরই মতো আর একটা জিনিস বেরিয়ে যায়, সেটা হচ্ছে অ্যাস্ট্রাল বডি, আমাদের সূক্ষ্ম শরীর। সেটা আমাদের মানুষের শরীরের সঙ্গে তার কানেকশনটা তখন ছিন্ন হয়ে যায়। তো আমরা যাকে ভূত বলে চিনি বা সিনেমায় দেখেছি, গল্পের বইতে পড়েছি, বেশিরভাগ ক্ষেত্রে সেই ভূত হচ্ছে এই অ্যাস্ট্রাল বডিটা। মানে আমাদের যে অ্যাস্ট্রাল বডিটা তাকে আমারই মতো দেখতে, সেই অ্যাস্ট্রাল বডিটাই যদি কোনো রকম ভেসেল ছাড়া, তাকে রাখবার কোনো রকম পাত্র ছাড়া সে যদি এই জড় জগতে বিচরণ করতে শুরু করে, তখন তাকে আমরা ভূত বলে ডাকি। এবার এই ভূতের ক্ষমতা হচ্ছে খুব সীমিত। ভূত শুধুমাত্র নিজের অস্তিত্ব জানান দিতে পারে। যেমন দাদা যে কথাটা বলল যে একটা ছায়া দেখেছে, সেটা হচ্ছে একটা অস্তিত্ব জানান দেওয়ার একটা প্রচেষ্টা, একটা আহুতি। ভেবেই দেখুন না, যদি আপনিও মানে এই জগতের মধ্যে বাস একটা সময় করতেন, আর আপনার এখন মানে ওই বডিটাকে আপনি না তো মানে ছুতে পারবেন না, তো সেই বডির সাথে আপনার কোনো কানেকশন রয়েছে, আপনি কি চাইবেন? যদি আপনি নিজেকে ভূতের পার্সপেক্টিভ থেকে দেখতে চান, কি চাইবেন? নিজেকে একবার লোককে বোঝানো যে হ্যাঁ, আমি এখনো আছি, আমি এখনো আছি এই জগতের মধ্যে। তুমি হয়তো আমাকে সেই স্থূল ইয়েটাকে নাই দেখতে পারলে, কিন্তু আমি আছি, জাস্ট এই জিনিসটা বোঝানো। ভূতের মানে বেসিক এটাই হচ্ছে যে আমি আছি, আমাকে ভুলে যেও না। আর এটারই আমি মনে করি যে প্রত্যেকটা লোকই কোনো একটা ছবির ওপরে মালা এই জন্যই চড়ায়, যে তাকে জানানো যে আমি তোমাকে নিজের স্মৃতির মধ্যে সেই তোমারই পূর্ণস্থায়ী একটা জায়গার মধ্যে তোমাকে আমি ধরে রাখি। হ্যাঁ, শুধু তাই নয়, আমরা যদি খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখি, তাহলে মহালয়ার দিন আমরা তর্পণ করে থাকি, আমাদের পিতৃপুরুষদের জন্য তর্পণ করে থাকা হয় মহালয়ার দিন। তো এই দিন আর কি ওই যাদের কথা আমরা বলি যে তাদেরকে আমরা জল দিচ্ছি বা তাদের জন্য আমরা এটা করছি, যাদের জন্য করছি তারা হচ্ছে এই ভূত। এবার যেটা একটা খুব বেশ গভীর আলোচনা হয়ে গেল, এর একটু মজার কথা আসে। ভূত বাংলার ভূত, এই কথাটা বলতে তো প্রথম কি মনে পড়ে? ব্রহ্মদৈত্য, শাকচুন্নি, মেছভূত, গেছভূত, বাঁকা ভূত, কানা ভূত, হ্যাঁ, খোঁড়া ভূত, আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, শুধু আমরা গানটা গাইতে পারি না। হ্যাঁ, তো সত্যজিৎ রায় সেই ভূতেদের নিয়েই সিনেমা করেছেন, আমরা দেখেছি সবাই। তো সেই বিভিন্ন রকম ভূত আমাদের বাংলার কালচারের সঙ্গে, বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এবং এই প্রত্যেকটা ভূতের এক একটা খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গল্প আছে। যেমন ও যেটা বললো মেছো ভূত, আপনারা নাম শুনেছেন কিনা জানি না। মেছো ভূত হচ্ছে এমন এক প্রকারের ভূত যে মাছ খেতে ভীষণ ভালোবাসে। আপনি ভেবে দেখুন, এটা একমাত্র বাংলাতেই সম্ভব। আমার তো মনে হয় এটা একমাত্র বাংলাতে সম্ভব, আর কোথাও সম্ভব নয়। তুই যেখানে দেখ ভূতের রেফারেন্স যেখানে এসেছে, একটা মানে এলিমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স যেখানে এসেছে, যেখানেই একটা অধিভৌতিক কিছু নিয়ে আলোচনা হয়েছে, সেখানেই তাকে অত্যন্ত হিংস্রভাবে মানে দেখানো হয়েছে, তুলে ধরা হয়েছে। কিন্তু একটু ভেবে দেখুন, যারা ভূত সে আপনাকে পেছন থেকে ঘাড়ে নিঃশ্বাস ফেলে বলছে না হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, বলছে মাছ দে। কি অদ্ভুত মিষ্টি সুন্দর একটা মানে আইডিয়া, এবং এটা আমাদের কালচারের সাথে কি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তারপর ও যেটা বলল যে গেছো ভূত, গাছে থাকতে ভালোবাসে। ব্রহ্মদৈত্য মানে আপনারা হয়তো সকলেই জানবেন, ব্রহ্মদৈত্য মানে যে একজন ব্রাহ্মণ সন্তান,
তিনি মানে পৈতে ধারণ করেন এবং তিনি অপঘাতে কোনোভাবে তার মৃত্যু হয়েছে, তখন মানে তার মানে ওই অশরীরী যে শরীরটা, যাকে আমরা অ্যাস্ট্রাল বডি বলছি বা সূক্ষ্ম শরীর বলছি, তার সেই অশরীরী ফর্মটা তখন একটা কোন গাছের বাসা নেয় বলতো? বেল গাছে থাকে না? হ্যাঁ, বেল গাছে ব্রহ্মদৈত্য থাকে এবং তিনি পৈতে পড়েন, তার একটা বড় লম্বা টিকি আছে এবং তিনি খড়ম পরে খটখট করে হাঁটাচলা করে থাকেন, নিরামিষ খান। মানে সমস্ত রকম খাদ্য তালিকায় আমাদের মাছও আছে, মেছোভূত মাছ খায়, আবার ব্রহ্মদৈত্য নিরামিষ খান। তো তিনি খুব রেসপেক্টেবল একটা মানে সমস্ত ভূতেদেরকে কোনো কিছু করার আগে ব্রহ্মদৈত্যের কাছে, হ্যাঁ, মানে তিনি অঘোষিত একটা চিফ, মানে ভূতেদের রাজা বলা যায়, লিডার বলা যায়। এখান থেকে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই ভূত নিয়েও, মানে ভূত জিনিসটাও কিন্তু বিভিন্ন সংস্কৃতির সাথে জড়িয়ে গেছে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর লিঙ্ক খুঁজে পাওয়া যায়, একটা খুব সুন্দর সংযোগ খুঁজে পাওয়া যায়। যেমন আমরা এখন আসামে থাকি, তো তুই আসামের ভূত সম্পর্কে কিছু জানিস কি? আসামের ভূত সম্পর্কে রিসেন্টলি আমি একটা ভূতের সম্পর্কেই জেনেছি, যেটা তোরাও জানিস, সেটা হচ্ছে কালো ব্যাঙ। এটা কিন্তু তার মানে সঠিক নাম নয়, তার সঠিক নাম বাঘ হচ্ছে। এও মানে আমাদেরই মেছোভূতের মতনই, মেছোভূতের একটা মানে ফর্ম বলা যেতে পারে, একটা অ্যালিগেরি বলা যেতে পারে। মানে ওই যে আমার মনে হয় যে ওই প্রত্যেকটা সংস্কৃতিরই একে অন্যের সাথে যে যোগাযোগটা আছে, সংযোগটা, যে সেই যে লিঙ্ক আপটা আছে, সেখান থেকেই হয়তো কোনো একটা প্রাচীন গাথা এইখানে একবার লেখা হয়েছে, ওখানে একবার লেখা হয়েছে, এরকম ভাবে অ্যাকচুয়ালি তো জিনিসগুলো সবই লিখে লিখে উৎপত্তি। তো সেইখান থেকে এদের ভাষায় সেটার নাম হয়েছে বাঘ। সেও মাছ খায়, মাছ খেতে ভালোবাসে। সে আবার একটা নিয়ে ঘোরে, হ্যাঁ, একটা পুঁটলি নিয়ে ঘোরে। তার সেই পুঁটলির ভেতর আবার মানে এরকম মানে কত লোক কথা, এগুলো এবং মানুষ চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে লোক কথা শোনা। একটা জায়গার মানুষকে চেনা, একটা জায়গার সঙ্গে জড়িয়ে পড়া, সেটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে লোক কথা শোনা। তো লোক কথা অনুযায়ী সেই বাঘ যে মাছ খেতে ভালোবাসে, আমাদের মেছোভূতের যিনি অ্যালিগেরি, সেই খুব ভদ্র বলা যায় তাকে। খুব একটা ভদ্র তো মনে হলো না, মানে যেটা দেখেছি সেটা সম্পর্কে না গিয়ে যেটা শুনেছি, হ্যাঁ, যেটা শুনেছি সেটা থেকে বলা যায় যে খুব একটা অভদ্র নয়, আবার একটু রকচটা বলা যায়, একটু রকচটা। আমাদের মেছোভূতের মতো সুইট নয়, মানে মেছোভূত যেমন মাছ না পেলে একটু মনক্ষুণ্ণ হয়, একটু অভিমান করে দিয়ে অভিমান করে চলে যায়। ইনি তেমন নন, ইনি মাছ না দিলে একটু রাগান্বিত হন, রাগারাগি করেন, পারলে জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করেন। আবার অনেক সময় এরকমও হয় যে মাছ ধরতে এসেছে তাকে ওই পুঁটলির ভেতর ভরে রাখে, হ্যাঁ, সেটাও হতে পারে। তো তুই কি জানিস যে এটা তুই যেমন বললি মেছোভূতের একটা অ্যালিগেরি, আমরা বাঘের খবর পেলাম, খোঁজ পেলাম, আমাদের ব্রহ্মদৈত্যর একটা অ্যালিগেরি আছে। হ্যাঁ, এটা আমি দেখেছিলাম, মানে শুনেও ছিলাম, ওরা কিছু একটা তৈরি করেও মানে কোনো কিছু একটা আপলোড করেছিল। আচ্ছা, হ্যাঁ। তো এইটা সম্পর্কে আমার একটা নামটা আমি ঠিক জানি না, হ্যাঁ, নামটা আমি বলবো শেষে, আগে গল্পটা বলে নিই। সেটা হচ্ছে আমার জীবনে প্রথম ভৌতিক এক্সপিরিয়েন্স বলা যেতে পারে, বা আমি দেখিনি চোখে কিছু, খুব সত্যি কথা, কিন্তু আমি ফিল করেছি। আমি সেকেন্ড ইয়ার অবধি এখানে পেইং গেস্ট হিসেবে থাকতাম, কাছেই একটা পাড়ায়, ইউনিভার্সিটির খুব কাছে। তো সেখানে আমি যে ঘরটাতে থাকতাম তার পাশেই আর কি নামঘর আছে। এবার নামঘরের আইডিয়াটা খুব সংক্ষেপে বলে রাখি, সেটা হচ্ছে এখানে মানুষজন মানে যেভাবে ঈশ্বরকে ডাকেন, তারা সবাই একটা জায়গায় গিয়ে মানে ভগবান বিষ্ণুরই কিছু মানে অবতার আর কি, তাকে পুজো করা হয়। সেই জায়গাটার নাম নামঘর, সেখানে নাম সংকীর্তন হয়, সেখানে ঠাকুরের নাম করা হয়। তো সেই জায়গাটার পাশেই আমার রুমটা ছিল, আমি যেখানে থাকতাম, আমার পিজিটা ছিল। তো আমি যে রুমটাতে থাকতাম, আমার পাশের রুমে আমার একজন সিনিয়র থাকতো, আমি তখন সেকেন্ড ইয়ার, সেই দাদা তখন থার্ড ইয়ার। এবার পাশাপাশি দুটো রুম। এবার যেদিন ঘটনাটা প্রথমবার আমার সাথে ঘটে, সেদিন আমি মানে ঘুমোতে যাব তার একটু আগে, মানে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত ওই বাজে কটা হবে, 1:15 এরকম সময় রাতে। তো সেই রকম সময় আমি শুতে যাব ঠিক করছি, হঠাৎ আমি শুনতে পেলাম জানিস যে মানে আমার যেখানটা রান্নার জিনিসপত্র রাখা থাকতো, রান্নার গ্যাস ট্যাস থাকতো,
সেই দেওয়ালটাতে বাইরের দিক থেকে প্রচণ্ড জোরে দুবার লাথি মারার শব্দ। মানে ওই শব্দ ভুল হওয়াই সম্ভব নয়, যে আমি যে নিজের মনকে বলবো যে না এটা ভুল শুনেছি, আমার ঘুম পেয়েছিল, সেটা সম্ভবই নয়। প্রচণ্ড জোরে দুবার লাথি মারার শব্দ। আমি মনে করলাম হয়তো মানে কোনোভাবে কেউ আমার পাশের রুমে তো দাদা রয়েছে, তিনি হয়তো উল্লাসে কিছু একটা করছে, যেরকম হয়ে থাকে, তো উল্লসিত হয়ে দেওয়ালে লাথি মারছে। তো ঠিক দুবার শব্দ, তারপরে ওটা বন্ধ হয়ে যায়। আমি তারপরে শোনার চেষ্টা করি যে কী হচ্ছে, কোনো শব্দ টব্দ কিছু হচ্ছে কি না হচ্ছে। তো আবার 2-3 মিনিটের মধ্যে আমার যে ব্যালকনিটা ছিল, বাইরে যে বারান্দাটা ছিল, সেই বারান্দার যে দিকটাতে সিঁড়ি নেই, মানে যেটা ন্যাড়া দিক, সেই ন্যাড়া দিকটা থেকে আমার ঘরের বাইরে, আমার ঘরের দরজা বন্ধ আছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি ঘরের ভেতর থেকে যে কেউ যেন প্রচণ্ড জোরে ছাদের সিঁড়িটার দিকে দৌড়ে গেল। মানে একটা মানুষ, মানে একটা বেশ মোটাসোটা একটা মানুষ, তিনি যদি খুব জোরে দৌড়ে যান তাহলে ঠিক যেরকম শুনতে লাগবে ঠিক সেরকম একটা শব্দ আমি পেলাম, এবং এতে কোনো ভুল নেই। এবং তখন রাত 1:15 বাজে। আসামে আমি এসে থেকেই দেখছি যে মানুষজন খুব তাড়াতাড়ি এখানে আমাদের জোরহাটে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, মানে 1:15 মানে এখানে বেশ নিশুতিরা। তো সেই রকম একটা সময় আমি শুনতে পাচ্ছি ওরকম একটা শব্দ দৌড়ে যাচ্ছে ছাদের দিকে। আবার তারপর ঠিক 2-3 মিনিট বন্ধ, তারপর আবার আমার ঘরের ঠিক উপরে যে ছাদটাতে, সেখানে পা ফেলে ফেলে কারোর পায়চারি করার শব্দ পেয়েছি আমি, যে মানে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে, মানে গোলভাবে ঘুরছে ছাদটার উপরে, কেউ যেন অস্থির পদচারণা করছে। এবার তখন রাতে যাই মনে হোক, পরের দিন সকালে উঠে ধারণাটা যে হ্যাঁ কিছু একটা ভুল শুনেছি, হয়তো ঘুম টুম পেয়েছিল। খেলা শুরু হয় এখান থেকে, ঘটনার সূত্রপাত এখানে। আমি যখন আমার পাশের রুমে যে দাদা থাকতো, পল্লবদা, তো সে দাদাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে দাদা কাল রাতে এরকম তুমি কি কিছু করছিলে, এবং আমি শব্দ পেলাম, ওই 1:15 এরকম বাজে। আমাকে দাদা যেটা বললো শুনে আমার যেন তখন না, মানে সেই একটা বরফ কুচি যেন নেমে গেল সিদ্ধানাবে, জানিস মানে কি হলো। দাদা আমাকে বললো যে আমি তো রাত 2-2:30 অবধি নাগাদ জেগেছিলাম, আমি কোনো শব্দ শুনতে পাই, অথচ যে শব্দগুলো আমি শুনেছি খুবই স্পষ্ট। একটা মানুষ জেগে থাকলে, এমনকি ঘুমিয়ে পড়লেও সেই শব্দে ঘুম ভেঙে যাওয়ার কথা, এত জোরে সেই শব্দ। যাই হোক, তখনকার মতো একটু কৌতূহল বল, ভয় বল, খানিকটা গা শিরশির অনুভূতি বল, সেটা নিয়ে বেশ তারপর কয়েকটা দিন কেটে গেছে। আমি জিনিসটার স্মৃতিটাও আবছা হয়ে গেছে আমার মাথা থেকে। তখন একদিন সকালবেলা ঘুম থেকে উঠেছি ক্লাস যাব বলে, আমার পাশের রুমের দাদা হন্তদন্ত হয়ে আমার রুমে এসে বলছে, সৌমিক কাল রাতে তুই কিছু শুনতে পেয়েছিস? আমি বলছি না, কটা নাগাদ? বলছি ওই 1:15 এরকম সময় হবে। বলছি না, আমি তো কিছু শুনতে পাইনি, আমি তো জেগেছিলাম, রাত জেগে পড়াশোনা করার অভ্যাস, তো আমি তো জেগেছিলাম, কই আমি তো কিছু শুনতে পাইনি। তারপর দাদা যে শব্দগুলোর বর্ণনা দিল, ঠিক আমি সেই প্রথম দিন যে শব্দগুলো শুনতে পেয়েছিলাম এক এক করে সেইগুলোর বর্ণনাই দিল। এবং তখন থেকে আমার একটা ইন্টারেস্ট বলতে পারিস যে জন্মালো, যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, মানে এটা যে সাধারণ আমাদের বুদ্ধি দিয়ে বিচার করার মতো একটা জিনিস নয়, সেটা তো বুঝতে পেরেছিলাম। এবং এরকম আরও ইনসিডেন্ট আমি বহুবার শুনেছি, মানে আমি একজন শুনতে পেলে পাশের জন শুনতে পায় না। এমনকি আমার ঘরে আমার বন্ধু এসে, মানে আমরা দুজন সিনেমা দেখছি, আমার এক বন্ধু এসেছিল, তো সে আমার ঘরে প্রথম এসেছে, তো সে সব কিছু শুনতে পাচ্ছে, প্রত্যেকটা শব্দ সে পরিষ্কার শুনতে পাচ্ছে, অথচ আমি তার পাশে বসে কোনো শব্দ শুনতে পাচ্ছি না, এরকমও হয়েছে। ঠিক যেমন আমার এই মানে কাহিনীর মানে শুরুর ইয়ের মধ্যে শুধু আমি দেখতে পেয়েছিলাম সেই ছায়াটাকে, আর কেউ দেখতে পায়নি। সেটা একটা অনকোলজির ওয়ার্ড, একটা হসপিটালের ওয়ার্ড, সেখানে তো আর লাইটের প্রবলেম হবে না এখনকার মতন, সব কিছু জলজান্তর মতন, মানে সেই ছবিটা আমার সামনে মানে এখনো ফুটে ওঠে। স্বাভাবিক, হসপিটালে প্রচুর ভূত থাকে জানিস, থাকার কথা, হসপিটালে মর্গ রয়েছে, হসপিটালে থাকার কথা। এইটা নিয়ে আমি আর বেসিক্যালি ভেবে শুনেছিলাম, তোর একজন ডাক্তার আছেন ইউটিউবে, আমিও শুনেছিলাম সিস্টার নিবেদিতা ওয়ার্ড, ক্যালকাটা মেডিকেল কলেজ, সেই ছাদ থেকে ঝাঁপ মারার, ওই ওয়ার্ডের জানলা দিয়ে ঝাঁপ মারার এটা। হ্যাঁ, এরকম মেডিকেল কলেজ এরকম গল্প অনেক শোনা যায়, এবং আমার তো মনে হয় প্রত্যেকটা কলেজেরই একটা এরকম গল্প বলার আছে। তাহলে এবার আমার ঘটনাটা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। এবার